নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে রেকটাল ক্যান্সার। এই রেকটাল ক্যান্সারের যখন একটা মেন ট্রিটমেন্ট হলো অপারেশনের আগে কেমো রেডিওথেরাপি বা কেমোথেরাপি, যেটা নিয়ে আগেও আমি আমার চ্যানেলে ভিডিও করেছি, যে টোটাল নিউ অ্যাডজুভেন্ট থেরাপি, মানে কিছুটা কেমোথেরাপি তারপর রেডিওথেরাপি, অথবা আগে রেডিওথেরাপি দেওয়ার পরে কেমোথেরাপি, এর একটা কম্বিনেশন, এবং তারপরে অ্যাসেস করা যে এটা আমরা অপারেশন করব। এখন অনেক ক্ষেত্রেই যখন লোয়ার রেকটাল ক্যান্সার থাকে বা একদম রেকটামের শেষের দিকে যখন ক্যান্সার থাকে, তখন এই ক্ষেত্রে যদি আমরা অপারেশন করি, তো সেই অপারেশনের একটা পার্ট হলো যে আমাদের একটা পার্মানেন্ট স্টোমা করার দরকার পড়ে, যেটাকে আমরা বলি অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন বা অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশন। এই অপারেশনে পার্মানেন্ট স্টোমা মানে পায়খানা রাস্তা সম্পূর্ণ বাদ যায় এবং পায়খানা রাস্তাটাকে আমরা ঘুরিয়ে পেটের বাইরের দিকে করে দেওয়া হয়। তো এই যে পার্মানেন্ট স্টোমা, এই পার্মানেন্ট স্টোমা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম ভয় স্বাভাবিকভাবেই থাকে, পেশেন্ট এবং তার পেশেন্টের যে কেয়ার গিভার তাদের ক্ষেত্রে সেই ভয় থাকে। তো তাই অনেকে একটা কোশ্চেন করে যে অপারেশন কি না করলে হয় না। তো এটা নিয়ে সমগ্র বিশ্বই বিভিন্ন রকম ট্রায়াল, তার রেজাল্ট, এগুলো নিয়ে কিন্তু এখন কাজ চলছে এবং তার স্টাডি চলছে, ট্রায়াল চলছে, এবং কিছু কিছু রিপোর্ট আমাদের কাছে আসছে বা তথ্য আসছে। সেক্ষেত্রে যেটা বলার, যে এখনও পর্যন্ত এটা পুরোপুরিভাবে ওয়েট অ্যান্ড ওয়াচ বা আমরা কিছু করলাম না, অবজার্ভ করলাম বা কিছু ইনভেস্টিগেশন করে দেখলাম, এইটা পুরোপুরি এস্টাবলিশ নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু এটা করতে পারি, তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। মূলত যারা খুব এজেড পেশেন্ট, যাদের একটা অপারেটিভ রিস্ক থাকছে যে একটা বড় অপারেশনের জন্য, সেসব অনেক পেশেন্টের ক্ষেত্রে যদি এই কেমো রেডিয়েশন বা কেমোথেরাপি এটা দেওয়ার পর দেখা যায় যে ক্লিনিক্যালি বা যখন আমরা পার রেকটাল এক্সামিনেশন করছি, ক্লিনিক্যালি কোনো রকম টিউমার বা কোনো কিছু আমরা হাতে পাচ্ছি না, কোলোনোস্কোপি করে দেখা গেল সেখানে কোনো রকম ক্যান্সার বা কীরকম কিছু আলসার কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, এবং এমআরআই বা সিটি স্ক্যান এগুলো করে দেখা গেল যে তার কোনো রেসিডুয়াল কোনো টিউমার দেখা যাচ্ছে না, বা ইভেন অনেক ক্ষেত্রে আমরা বায়োপসি করেও দেখলাম যে রেসিডুয়াল কোনো টিউমার বা এই বায়োপসির মধ্যে কোনো ক্যান্সার দেখা যাচ্ছে না। এই রকম যদি ফুলফিল করে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে একটা অপশান অনেক সময় থাকে যে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারি, কিন্তু তার একটা স্ট্রিক্ট প্রোটোকল আছে, যে 2 মাস ছাড়া ছাড়া একটা আমরা এন্ডোস্কোপি মানে কোলোনোস্কোপি করা হলো, পার রেকটাল এক্সামিনেশন করা হলো, 3 মাস ছাড়া ছাড়া আমাদের এমআরআই, এটা ঠিক বিভিন্ন রকম ইনভেস্টিগেশন আমাদের একটা শিডিউল ওয়েতে এটা রুটিনলি করতে থাকতে হবে। করার উদ্দেশ্য এটাই যে এই ক্যান্সারগুলো মূলত 2 বছরের মধ্যে খুব তাড়াতাড়ি ফেরত আসে। এখন যদি 2 বছরের মধ্যে ফেরত আসে, যদি আর্লিয়ার ওয়েতে আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আবার সেক্ষেত্রে আমরা যেই অপারেশনটা আমরা এতদিন করিনি, সেই অপারেশনটা করে কিন্তু সেই পেশেন্টকে আবার ভালো রাখার জায়গায় পৌঁছানো যেতে পারে। তো সেই ক্ষেত্রেই আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করা যেতে পারে, কিন্তু এটা এখনও পর্যন্ত মূল এস্টাবলিশ ট্রিটমেন্ট নয়। কারণ কোন পেশেন্টের ক্ষেত্রে এই রোগটা আবার ফেরত আসবে এবং কোন ক্ষেত্রে এটা ফেরত আসবে না, তার ডিটেলসে বা তার এক্স্যাক্ট আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট, এবং সেটা এখনও করা সম্ভবপর নয়। সুতরাং সেক্ষেত্রে আমাদের কিছু পেশেন্ট এবং তার বাড়ির লোকের সঙ্গে একটা ওপেন ডিসকাশন করতে হয় যে এই যদি আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করি, প্রথমত সেই পেশেন্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করার মতো জায়গায় পৌঁছেছে কিনা, যদি পৌঁছায়, তারা যদি অপারেশনের রাজি না হন, তাহলে অপারেশন না করলে কি কি পদ্ধতির মধ্যে দিয়ে তাকে যেতে হবে, অপারেশন না করলে কি কি অসুবিধা হতে পারে, এবং ফেরত আসলে কি করতে হবে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে এনার ক্ষেত্রে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো কি ওয়েট অ্যান্ড ওয়াচ করবো না। পার্টিকুলারলি যদি বলা যায়, যদি একটা ইয়ং পেশেন্ট থাকে 45-50 এই এজ গ্রুপে থাকে, ইন জেনারেলি এটা আমার পার্সোনাল নিয়ে আমি বলতে পারি যে, বা আমরা যেটা ফলো করি, সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি চেষ্টা করার কথা বা আমরা ভাবি বা বলার চেষ্টা করি যে এই অপারেশন করে সেই জিনিসটাকে বার করে দিয়ে দেওয়াটাই ভালো। তার কারণ যে ওর মধ্যে রেসিডুয়াল কোনো ক্যান্সার পুরোপুরিভাবে আছে কি নেই সেটা জানা যায় একমাত্র পুরোটা যখন আমরা অপারেশন করছি, যেটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স, মানে কোনো রকম ক্যান্সার সেল ওই স্পেসিমেনের মধ্যে বা যেটা আমরা অপারেশন করে বার করলাম তার মধ্যে নেই। কিন্তু আর কোনোভাবে সেটাকে আমরা অ্যাজিউম করতে পারি যে ক্লিনিক্যালি দেখলাম বা কোলোনোস্কোপি করে দেখলাম বা এমআরআই করে দেখলাম বা একটা বায়োপসি নিয়ে দেখলাম, কিন্তু 100% আমরা বলতে পারি না। সুতরাং এই যে একটা ব্যালেন্স, যে কোন পেশেন্টের ক্ষেত্রে অপারেশনটা করব না, সেটার এখনও এক্স্যাক্ট ডেফিনেশন বা এক্স্যাক্ট ক্রাইটেরিয়া কিন্তু অ্যাচিভ করা যায়নি।
সুতরাং এই আলোচনার মাধ্যমেই তার সুবিধা, তার অসুবিধা, আমাদের কি প্রেফারেন্স বা কোনো অভিজ্ঞতা, সেই অনুযায়ী কিন্তু আমাদের তখন ডিসিশন নিতে হয় যে এক্ষেত্রে এই অপারেশনটা করতে হবে, এবং সেক্ষেত্রে অনেক সময় পার্মানেন্ট স্টোমা করতে হতে পারে। মানে যদি লোয়ার রেক্টাল ক্যান্সারে ডেফিনেটলি পার্মানেন্ট স্টোমা করতে হবে, একদম নিচের দিকে যেখানে স্ফিংক্টার বাঁচানোর কোনো অপশান নেই, সেসব ক্ষেত্রে পার্মানেন্ট স্টোমা যখন লাগবে তখন কিন্তু সেখানে পার্মানেন্ট স্টোমা করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে যেখানে এগুলো বোঝানোর পরও অনেকের চান যে না আমরা একটু ওয়েট করতে পারি, আমরা দেখতে পারি, তাহলে সেই ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে যেগুলো আমি বললাম, তাহলে কিন্তু আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারি। কিন্তু ডেফিনেটলি সেটা একটা ক্যান্সার হসপিটালে একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের মাধ্যমে ডিসিশন নিয়ে সেক্ষেত্রে কিন্তু এগিয়ে যাওয়া উচিত। তো এটাই ছিল আজকের ভিডিও বিষয়, যে ওয়েট অ্যান্ড ওয়াচ রেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে কী, কার ক্ষেত্রে এটা করা যেতে পারে এবং তার সুবিধা এবং অসুবিধা কী। যদি এটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে লিখে জানান, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্যান্সারের এরকম বিভিন্ন রকম কোশ্চেন যেগুলো আপনাদের মনে হচ্ছে আমাকে জানাতে পারেন, আমি সেগুলোকে নিয়ে সহজ ভাষায় আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি। এটা যদি আপনাদের মনে হয় যে ভালো লাগছে, তাহলে এটাকে লাইক বা শেয়ার করে অন্য যাদের দরকার তাদের কাছে কিন্তু এগুলোকে পৌঁছে দিন, যাতে এই ইনফরমেশনগুলো আরও সবার কাছে পৌঁছতে পারে। নমস্কার।